পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মাতসুমোতো, লিখেছেন প্রতিভা বসু। প্রথম দেখাতেই জাপানি মেয়ে মাতসুমোতো আমাকে ভালোবাসলো। বাঁ হাতের কোড়ে আঙুল বাড়িয়ে আমার ডান হাতের কোড়ে আঙুল জড়িয়ে ভরা গলায় বলল, বন্ধু হলাম। আর এই আবেগের জন্য আমি প্রস্তুত ছিলাম না। অপ্রত্যাশিত আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললাম, এই বন্ধুতা আমি চিরদিন মনে রাখব। এরপরে মাতসুমোতো আমার দুই গালে দুবার চুমু খেল আর অসম্ভব নরম হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। দেখা হয়েছিল এক ভোজ সভায়। ওসাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা সেই ভোজের আয়োজন করেছিলেন। বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন তারা। কিছু জাপানি ছাত্রছাত্রীও ছিল সেখানে। এই মাতসুমোতো তাদেরই একজন। বয়স্ক ছাত্রী, মাঝে অনেকদিন বাদ দিয়ে আবার ভর্তি হয়েছে সংস্কৃত সাহিত্যে পারদর্শী হবার জন্য। সম্পূর্ণ জাপানি প্রথায় আদর, অভ্যর্থনা এবং খাদ্যপানীয় শেষ হতে সেদিন রাত হয়েছিল। হোটেলে এসে পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে গেল। যে গাড়িতে আমাদের পৌঁছে দিয়ে গেলেন ওরা, মাতসুমোতো সেই গাড়িতে ছিল। সে সব সময় আমার হাত ধরে বসেছিল। কিছু কৌতুক আর কিছু ভালোবাসা মেশানো দৃষ্টিতে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। বিদায় নেবার সময় অনেকখানি নিচু হল। নরম হাসিতে সারা মুখ ভরিয়ে দিয়ে বলল, কাল তোমাদের কখন পাবো? আমি হিসেব করে বললুম, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কেবল এখানে আর ওখানে, তারপরে ছুটি। তুমি আসবে? সেই জন্যই তো জিজ্ঞেস করলুম। খুব ভালো কথা, তাহলে 8টার পরে এসো। 8:15-তে আসব। আমাদের পৌঁছে দিতে 4 জন অধ্যাপক এসেছিলেন। একে একে প্রথামতো সকলেই বিদায় নিলেন। মাতসুমোতো গাড়িতে উঠে মুখ বাড়িয়ে ঘাড় কাত করে বিদায় জানালো। পরের দিন কাঁটায় কাঁটায় 8:15-তেই সে এলো। শুধু হাতে নয়, উপহার নিয়ে এসেছে। একটা অতি উৎকৃষ্ট ব্রোকেটের ব্যাগ, এক গুচ্ছ চেরি আর এক বাক্স মিষ্টি। আমি বললুম, এসব কি? মাতসুমোতো বলল, ভালোবাসা। ভালোবাসার চেহারা যে এরকম তা তো আমি জানতুম না। তোমাকে দেখার আগে আমি কি জানতুম সে কথা? আমার যে তোমার জন্য কত কিছু আনতে ইচ্ছে করছিল তা তো তুমি জানোই না। কিন্তু তোমাকে আমি আরো একটা জিনিস দেব। এই বলে কালো কুচকুচে একটি কলম আমার হাতে গুঁজে দিল। বলল, এটা আমার নিজের কলম। আমার নাম খোদাই আছে এতে। আমি জানি পথের দেখা এই ক্ষণিকের বন্ধুকে যদি বা কখনো ভুলো, কলমটি দেখলেই মনে পড়ে যাবে। নামটা পড়ে নিতে পারবে। আমার ডাক নাম মাসু। আমি বললাম, মাসু, তোমাকে আমি কখনো ভুলবো না। আমার এই দীর্ঘ জীবনে এমন সুন্দর বন্ধুত্বতা আর আমি কখনো পাইনি। এমন পবিত্র ব্যবহার আমি কখনো দেখিনি। মাসু বলল, ভারতীয় মেয়েরা অতুলনীয়। আমি বললাম, জাপানি মেয়েরা স্বর্গীয়। এরপরে আমি আর মাসু রাত 11টা পর্যন্ত কত কি যে গল্প করেছিলাম মনে নেই। মাসু ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। মাঝে মাঝে আটকে গেলে ছোট্ট একটা ডিকশনারি খুলে দেখে নিচ্ছিল বিশেষ শব্দটি। বিদায়ের সময় মাসু পরের দিন কখন দেখা হবে জিজ্ঞেস করল। পরের দিনও সারা দিন এখানে ওখানে আমন্ত্রণ নিমন্ত্রণের পালা ছিল। ফাঁক খুঁজে পাওয়া গেল না। খুব বিমর্ষ হল সে। সুদূর ভারতবর্ষের এক কোণের এক বাংলাদেশের একটি নিতান্ত আটপৌরে মেয়ের জন্য তার এই কাতরতা দেখে আমি রোমাঞ্চিত হলাম। মাত্র 10 দিনের জন্য আমরা এদেশে এসেছি। আমার স্বামীকে এখানকার বিশ্ববিদ্যালয় নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। আমি সঙ্গে এসেছি। চলেছি অবশ্য বহু দূরের পাল্লায়। এটি পথের নিমন্ত্রণ। ঘর বাড়ি ছেলে মেয়ে ছেড়ে কেমন করে এখানে দিন কাটাবো তাই ভাবছিলাম। এই মমতায় আমার প্রায় চোখে জল এলো। সেই রাত্রে কিয়োটো হোটেলের শয্যায় জীবনের কাছে কৃতজ্ঞ হলাম। বলাই বাহুল্য যে কদিন ছিলাম
যেমন করে হোক কোনো না কোনো সময় আমি আর মাসু একসঙ্গে হয়েছি। কখনো কিয়োটোর মন্দিরের মতো পরিচ্ছন্ন রাস্তায় দুপাশে নুয়ে পড়া চেরি গাছের ফুলে ভরা ডালের তলা দিয়ে হেঁটে হেঁটে গল্প করেছি, কখনো কিয়োটো হোটেলের অগণিত নানাবিধ চেহারার ইন্দ্রপুরীতুল্য বসবার ঘরে বসে সময় কাটিয়েছি। আবার কখনো কোনো পুরনো জাপানি সরাইখানার অভ্যন্তরে টেম্পুরা খেতে খেতে আড্ডা জমিয়েছি। মাসু ধনী লোকের মেয়ে, তার বাবা কিমোনো ব্যবসায়ী। কিয়োটো এবং টোকিও শহরে তাদের দুটি বিখ্যাত কিমোনোর দোকান আছে। টোকিওর দোকান মাসুর বাবা দেখাশোনা করেন, কিয়োটোর দোকানে বসেন মাসু আর মাসুর মা। এখানকার ছেলেমেয়েরা জাপানির চেয়ে আমেরিকানি বেশি। তারা চুল ছেটে ফেলেছে, আটো ফ্রক ধরেছে, মুখে ইংরেজি বুলির খই ফুটছে। কিন্তু মাসুর পোশাক তেমনই পা ঢাকা, পিঠে অবিবাঁধা ভারী কালো চুলের উঁচু খোপায় মুক্তোর লম্বা কাঁটা বসানো, গায়ের রং শাঁখের মতো সাদা, মসৃণ মুখের লাবণ্য জোয়ারের মতো। যখন ফুলো ফুলো চেরা চোখে তাকিয়ে হাসে, শিশুর চেয়েও পবিত্র দেখায়। মাসুর বয়স 27, কিন্তু এখনো অবিবাহিত। আমি বললুম, বিয়ে করবে না? মাসু বলল, না। কেন? অনেক বাধা আছে। কিসের বাধা? তুমি এত সুন্দর, এত ভালো, বিয়ে না করলে কতগুলো লোক বঞ্চিত হবে বলো তো? তোমার মতো স্ত্রী, তোমার মতো মা। মাসু এইখানে থামিয়ে দিল আমাকে, চোখ নিচু করে বলল, অন্য কথা বলো। আমিও চুপ করে গেলাম। সত্যি তো, এসব ব্যক্তিগত কথায় আমার দরকার কি? কিন্তু একটু পরে মাসুই আবার কথাটা তুলল। জানো, জীবনে আমি দুটি মানুষকে ভালোবেসেছি। অবশ্যই মা বাবা বা আত্মীয়ের কথা এর মধ্যে ধরছি না। একজনকে প্রেম দিয়েছি, একজনকে বন্ধুতা দিয়েছি। বললাম, দুটোই খুব ভালো কথা। যাকে প্রেম দিয়েছ সেও নিশ্চয়ই তোমাকে প্রেম দিয়েছে, আর বন্ধু তো বন্ধুতা দেবেই। জেনমঠের ফুলে ভরা ঘাসের মাঠে বসে আমরা কথা বলছিলাম। মাসু এক মুঠো দূর্বা হাতে তুলে নিল, ঘ্রাণ শুকল। চুপ করে থেকে সজল চোখে তাকিয়ে বলল, কিন্তু দুটোই আমার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে? কেন? যাকে প্রেম দিয়েছি সে প্রেম দিয়েছে অন্যকে, আর যাকে বন্ধুতা দিয়েছি সে প্রেম দিয়েছে আমাকে। একটু বুঝিয়ে বলো। তুমি বিদেশিনী, তবু আমি আজ তোমাকেই আমার মনের কথা বলবো। তুমি ভারতীয়, তুমি নিশ্চয়ই আমার দুঃখ বুঝবে। কিন্তু শুধু একটাই ভয়, তুমি যে লেখো। সেটা কি ভয়ের? ভয়ের বই কি, যদি লিখে ফেলো? ক্ষতি কি? না না, ছি ছি, সবাই জেনে যাবে যে। আমি বাংলা ভাষায় লিখি, তোমার ভয় করবার কোনো কারণ নেই। মাসু হাসল। মাসুকে যে দেখেনি তাকে বোঝানো যাবে না যে সে হাসি কত মধুর। বলল, তা লিখলেই বা কি হয়? লেখারই বিষয়। আমার জীবন বড় অদ্ভুত, বড় বেদনাময়। হাতের ঘড়ি দেখল। আরো ঘন্টা দুই আমরা একসঙ্গে আছি। তোমাকে আমি সব কথাই খুলে বলবো। মনের ভার আর আমি না নামিয়ে পারছি না। বিশেষ করে আজ কয়েকদিন যাবৎ বড় বেশি অশান্তি যাচ্ছে। মজাটা কি জানো? ঈশ্বর সত্যিই করুণাময়। আমার এই প্রচণ্ড অশান্তির সময় কেমন করে যেন তোমাকে মিলিয়ে দিলেন। তোমাকে না পেলে আমি আর বাঁচতাম না। আমি অভিভূত হয়ে বললাম, মাসু, তুমি সত্যি আমাকে এত বন্ধু ভাবো? তেরচা চোখে মাসু তাকালো। ভাবি না? তোমাকে প্রথম দেখেই তো আমি বুঝেছিলাম যে মনের সঙ্গে আমি মন মেলাতে পারি সে হচ্ছে এই। কিন্তু কি দুঃখ ভাবো, দুজন আমরা দুই দেশের। হয়তো জীবনে আর কোনোদিন তোমাকে আমি দেখবই না। ও কথা বলো না, আমি তোমাকে মস্ত মস্ত চিঠি লিখব।
তুমি নিশ্চয়ই ভারতবর্ষে আসবে। মাসু তার হাতের মুঠোয় আমার হাত তুলে নিয়ে চুপ করে বসে রইল। আমিও একটু সময় চুপ করে রইলাম। তারপর বললাম, কি বলবে বলছিলে যে? হ্যাঁ, বলবো। এই বলে কোনো ভূমিকা না করে মাসু আমাকে যে গল্পটা বলল তা এই। মাসুর বাবার এক বন্ধু আছেন। তিনি কিয়োটোর সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী, লক্ষ লক্ষ টাকার মালিক। তার একটিমাত্র ছেলের সঙ্গে খুব ছেলেবেলা থেকেই মাসুর বিয়ের ঠিক ছিল। ছেলেটি চমৎকার, যেমন বিদ্যা বুদ্ধি সততা তেমনি দেখতে সুন্দর। আশৈশব একসঙ্গে খেলাধুলা মেলামেশা করে বড় হয়ে উঠেছে দুজন। দুই পরিবার পাশাপাশি থাকতে থাকতে আত্মীয়ের মতো হয়ে গেছে। বিয়ের কথাটা মাসু বা ছেলেটি অনেকদিন পর্যন্তই জানত না। জানবার আগেই ছেলেটি একদিন তাকে প্রেম নিবেদন করল। ছেলেটির নাম তোসিও হায়াসি। বাড়ির পিছন দিকের বাগান ঘেরা একটি চাতালে দাঁড়িয়ে কথা বলছিল তারা। সেই বছর তাদের বাগানে অজস্র ফুল ফুটেছিল, অজস্র প্রজাপতি এসেছিল। তোসিও সেদিকে তাকিয়ে বলল, আমার হৃদয়ও আজ এই বাগানের মতোই উদ্ভাসিত। রক্তকণিকারা এই প্রজাপতির মতোই অস্থির চঞ্চল। মাসু, আমার মাসু, তুমি আমাকে ভালোবাসো তো? তোসিও মাসুর চিরদিনের বন্ধু। তোসিওকে সে কি আজ ভালোবাসবে? জ্ঞান হয়ে থেকেই তো তাকে ভালোবাসে। তোসিওর জন্য সে কি না করতে পারে। কিন্তু তোসিওর কথা শুনে তোসিওর গভীর দৃষ্টির দিকে তাকিয়ে হঠাৎ সেদিন সে অনুভব করল ভালোবাসার অনেক ধরন আছে, তবে সব ধরন সকলের সঙ্গে আসে না। তোসিও তার কাছে আজ যে ভালোবাসার আবেদন জানাচ্ছে, সে ভালোবাসা মাসুর অন্তরে জন্ম নেয়নি। প্রথমটাই মাসু হাসবে ভেবেছিল, কিন্তু পরে ওর কান্না পেল। চুপ করে থেকে বলল, আমাদের দেশে ভালোবাসার বিয়ে তো প্রচলিত নেই, তা কি তুমি জানো না? গুরুজনরাই ভালোবাসার কথা জেনে ফেললে আর কি আমরা দেখা করতে পারবো? তোসিও বলল, গুরুজনদের এখানে টেনে এনো না, এখানে তাদের জায়গা নেই। এখানে শুধু তুমি আর আমি। তুমি তোমার মনের কথা বলো। মাসু ভেবে পেল না কি বলবে। মুখের দিকে প্রত্যাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তোসিও বলল, বুঝতে পেরেছি, জবাব দিতে পারছো না তুমি, এবং সেটা লজ্জার জন্য নয়। আসলে নিজের মনের কথা তোমার নিজেরই জানা নেই। ঠিক আছে, আমি আবার কাল তোমার সঙ্গে দেখা করব। এবার যাবার আগে তোমার মুখ থেকে এই কথাটা শুনে যাব আমি। তোসিও পড়াশোনা করত নিউ ইয়র্কে। বড় লোকের ছেলেরা তাই করে এখানে। সেটা তাদের আভিজাত্যের লক্ষণ, তাদের ফ্যাশন। ছুটিতে ছুটিতে আসে। এটা দ্বিতীয় ছুটিতে এসেছে সে। দূরে গিয়েই হৃদয়ের এই ভাবটা উপলব্ধি করতে পেরেছে। সে যেবার প্রথম গিয়েছিল, কেঁদে ভাসিয়েছিল মাসু। মাসু সব খালি হয়ে গিয়েছিল। তোসিও যে তার আবাল্য বন্ধু, তোসিওকে ছেড়ে সে থাকবে কেমন করে? আস্তে আস্তে অভ্যেস হয়ে গিয়েছিল। অন্য বন্ধুবান্ধবদের সংস্পর্শে সেই অভাববোধ কেটে গিয়েছিল। কিন্তু তোসিওর যায়নি। কি করে যাবে? মাসুর মতো বন্ধু সে তো একজনের বেশি দুজনকে পেতে পারে না, দুজনকে চাইতেই পারে না। সে ভাব তার আর কারো সঙ্গে আসবেই না হৃদয়ে। মাসুর জায়গা শুধু মাসুর জন্যই, তার প্রাণ মন মাসুতেই ভরা। সেই রাত্রে মাসু ঘুমোতে পারল না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। পরের দিন যখন দেখা হবার সময় হলো, ভয় করতে লাগলো তার। স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে চিরদিন যার সঙ্গে দেখা করতে অভ্যস্ত, সে মানুষ সেদিন তার ভয়ের কারণ হয়ে উঠল বলে বুকের ভিতরটা তোলপাড় করতে লাগল। একটা দুর্বোধ্য কষ্টে অশান্ত হয়ে পড়ল। ভেবে চিন্তে একটা চিঠি লিখল সে। লিখল, তুমি আমার কাছে যে প্রশ্নের জবাব চেয়েছ, সে প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সহজ হচ্ছে না। এর একটা পরিণতি আছে।
সেই পরিণতিটা আমি কিছুতেই মনের সঙ্গে গ্রহণ করতে না পেরে কেবলই বিধ্বস্ত হচ্ছি। আমাকে একটু সময় দাও। চিঠিটা সে দেখা করে তোসিওর হাতে দিল। এক পলকে পড়ে ফেলে তোসিও খানিকক্ষণ অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর একটি কথা না বলে চলে গেল। মাসু পিছনে পিছনে গিয়ে বলল, রাগ করলে? তোসিও বলল, না। কাল আসবে তো? না। কেন? কাল চলে যাব। কোথায়? যেখানে থাকি। তোমার তো এখন ছুটি। এখানে থাকার আর আমার কোনো অর্থ হয় না। মাসু কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনের এত ভালোবাসা কি ওই একটা কথার উপরে নির্ভর করেছিল? তোসিও বলল, এতদিন করছিল না, এখন করছে। এই বলে দ্রুত পায়ে ঘাস মারিয়ে একবারও ফিরে না তাকিয়ে নিজেদের আপেল বাগিচার মধ্যে ঢুকে গেল। পাশাপাশি কম্পাউন্ডে দাঁড়িয়ে মাসু তাকিয়ে রইল। পরের দিন শোনা গেল, বাবা মা কারোর কথা না শুনে তোসিও নিউ ইয়র্কে চলে গেছে। মাসুর বয়স তখন 21, মন্দ বয়স নয়। মাসুর মা বাবা এবার তার বিয়ে দিতে উদ্যোগী হলেন। আর এই প্রথম মাসু জানল তোসিওর সঙ্গেই বিয়ে ঠিক হয়ে আছে তার। সে যে কি বলবে কি করবে কিছুই ভেবে ঠিক করতে পারল না। যা সহজ, যা সুন্দর, যা উৎকৃষ্ট সবই মাসুর কাছে উপস্থিত করেছিলেন বিধাতা। মাসুর বিড়ম্বিত ভাগ্য তা গ্রহণ করতে পারল না। তোসিও তার স্বামী হবে, সন্তানের পিতা হবে, তার এই কথাটা ভাবতেই দাঁতে কাঁকড় পড়ল। তবু বিয়ের আয়োজনে বাধা হল না। মেয়ের মতামতের কথা কোনো বাপমা ভাবে না। এদেশে মাসুর বাপমাও ভাবলেন না। টেলিগ্রাম পেয়ে তোসিও চলে এলো। এসে সব শুনে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, মাসু কি রাজি হয়েছে? তোসিওর বাবা মিস্টার হায়াসি আর মা মিসেস হায়াসি ছেলের কথা শুনে থ হতে হতেও হলেন না। তাদের ছেলে আমেরিকা প্রবাসী, তার মতামত অন্যরকম তো হবেই। তারা ঘুরিয়ে বললেন, তোমার মতো চরিত্রবান, বিদ্বান এবং সুপুরুষ স্বামীর জন্য একজন মেয়ের যতটা প্রার্থনা করা দরকার মাসু ঠিক ততটা প্রার্থনা করেছিল কিনা জানি না, তবে পেয়ে সে যে পড়তে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তার মতামত নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এ কথায় তোসিও শান্ত হল না। বলল, আমি নিজে একবার ওর সঙ্গে কথা বলবো। মিস্টার হায়াসি এবার দৃঢ় হয়ে বললেন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? তোসিও বলল, জানি না, তবে বিয়ের আগে একবার ওর সঙ্গে আমি দেখা করবই। মিসেস হায়াসি বললেন, সেটা তো নিয়ম নয়। যার সঙ্গে ছেলেবেলা থেকে খেলাধুলো করে বড় হয়ে উঠেছি তার সঙ্গে দেখা করার মধ্যে কি এত নিয়মের প্রশ্ন থাকতে পারে? সে এখন তোমার বন্ধু নয়, বাল্য সঙ্গী নয়, ভাবি স্ত্রী। বিয়ের আর মাত্র 10 দিন বাকি। এই 10 দিন তোমাদের দেখাশোনা বন্ধ। মা বাবার মুখের উপর কথা বলার অভ্যেস নেই তোসিওর। চুপ করে মাথা নামিয়ে উঠে গেল। কিন্তু সময় সুযোগ বুঝে বাইরে থেকে মাসুর কলেজে ফোন করল। হঠাৎ তোসিওর গলা পেয়ে এত ভালো লাগলো, বিয়ে টিয়ে সব ভুলে গিয়ে ঠিক আগের মতো সরল আবেগে মাসু তাকে সম্ভাষণ করল। তার উপরই রাগ করে 3 মাস আগে চলে গিয়েছিল তোসিও। 3 মাস ধরে প্রতিদিন একবার না একবার তার কথা মাসুর মনে হয়েছে। তার হাসি মনে পড়েছে, তার কথা বলার ভঙ্গি মনে পড়েছে, তার দুষ্টুমি করে খ্যাপানোর কথাও মনে পড়েছে। তার সঙ্গটা যে কত মধুর ছিল সে কথা মনে করে মাসুর বিস্বাদ লেগেছে জগৎটা। তোসিওর মতো একজন বন্ধু সংসারে বিরল। সেই বন্ধুকে হারাবার ব্যথায় সে অতিশয় কাতর হয়েছিল। তোসিও বলল, কেমন আছো? মাসু ব্যাকুল গলায় বলল, তুমি কেমন আছো? ওপির থেকে একটু হাসল তোসিও। এই মুহূর্তে মনে হচ্ছে তোরই বোধহয় কুলে ভিড়ল। মাসু, মাঝ নদীতে বড় তুফান।
ভেবেছিলাম তলিয়ে যাব। আচ্ছা, তাহলে তোমার আর কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের? ও আচ্ছা। এবার বুঝতে পেরে গম্ভীর হলো মাসু। বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। তসিওর ভালোবাসার স্রোত যেদিকে প্রবহমান, সেই স্রোতে মাসু তার বন্ধুতা ভাসাতে চায় না। তসিও তার অবচেতন মনে বোধ হয় স্নেহময় ভাইয়ের আসন পেতে বসেছিল। তা নইলে মাসুর মন এমন কেন হবে? কান্না পেয়ে গেল মাসুর। তসিও বলল, কথা বলছো না কেন? কি বলবো? তুমি প্রস্তুত হয়েছ তো? কি বিষয়ে? বুঝতে পেরেও ভান করছো। আমি আমাদের বিয়ের কথাই বলছি। সময় নিয়ে মাসু বলল, আমার প্রস্তুতির উপর কি কিছু নির্ভর করছে? কেন? বিয়েটা যখন তোমার। কিন্তু আমি তো একজন মেয়ে। আমার কথার মূল্য কি? অসহিষ্ণু হয়ে তসিও বলল, ও বুঝেছি। তসিও, না না, আর কিছু বলবার দরকার নেই। তসিও, আমাকে তুমি ক্ষমা করো, কিন্তু এই অপরাধে তুমি আমাকে তোমার বন্ধুত্বতা থেকে বিচ্ছিন্ন করো না। মাসু, আমি যা পারি না তা আমি কেমন করে করব? তুমি আমাকে মরে যেতে বলো, আমি রাজি আছি। তুমি আমাকে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে বলো, হয়তো তাও আমি পারবো। কিন্তু হৃদয় ভরা প্রেম নিয়ে নিছক বন্ধুত্বতার ভান করে আর আমি তোমার কাছে দাঁড়াতে পারবো না। আমাকে বিদায় দাও। অশ্রু বাষ্পরুদ্ধ কণ্ঠে মাসু ডাকল, তসিও। তসিও ফোন ছেড়ে দিল। আবার চলে গেল তসিও। হাসি দম্পতি ছেলের ব্যবহারে মর্মাহত হলেন। মাসুর মা বাবাকে মাসু নিজের অমতের কথা জানিয়ে তসিওর উপর তাদের আক্রোশ নিবারণ করল। নিভৃতে তার মা তাকে বললেন, কেন, তোর কিসের আপত্তি? মাসু বলল, ঠিক জানি না। মা বললেন, এমন স্বামী কি একজন মেয়ে ইচ্ছে করলেই পেতে পারে? তসিওর মতো গুণবান, হৃদয়বান এবং ধনবান পাত্র আর আমি কোথায় পাব? মাসু বলল, আমি কোনোদিন বিয়ে করব না। সন্দেহ করে মা বললেন, তুই কি গোপনে আর কারোর সঙ্গে মিশিস? না মা। তবে কেন ওকে ফিরিয়ে দিলি? আমি ভাবতে পারি না, কিছুই ভাবতে পারি না মা। ভাববার আবার কি আছে এর মধ্যে? আছে, অনেক আছে। ও আমার স্বামী হলে অনেক কিছু ভাববার আছে। আমি তো জানোয়ার নই যে সব পারি। আর তসিও তো রক্তমাংসের মানুষ। আমি পারবো না মা, পারবো না। খোলাখুলিভাবে এই কথা বলে মার কোলে উপুড় হয়ে শুয়ে কাঁদতে লাগলো মাসু। মাসুর মা মাসুর মনের এই অদ্ভুত ভাবের কোনো ব্যাখ্যা না পেলেও দুঃখটা বুঝলেন। দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে শান্ত হতে বললেন তিনি। দিন চলতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। 8 মাস পরে মাসুর বিয়ে পরীক্ষা হলো। পাশ করে এমএতে ভর্তি হলো সে। বিয়ে পাশ করার খবর আসার 7 দিন আগে মাসুর জন্মদিন ছিল। মূল্যবান উপহার এলো একটি নিউ ইয়র্ক থেকে। প্রেরকের নাম না থাকলেও কে পাঠিয়েছে বুঝতে দেরি হলো না। আবার 7 দিন পরে পাশ করার উপলক্ষে আরেকটি উপহার এলো। তার 1 বছর পরে তসিও দেশে এলো মায়ের অসুখের খবর পেয়ে। কিন্তু সবাই বলল, তসিওকে দেখে বোঝা যায় না তার মায়ের অসুখ না তার নিজের অসুখ। অমন সুন্দর স্বাস্থ্যবান ছেলের কি হাল হয়েছে? মিস্টার হায়াসি ছেলেকে দেখে রাগ ভুলে বিমর্ষ হলেন। জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো অসুখ করেছে? তসিও মৃদু হেসে জবাব দিল, না তো। তবে এরকম চেহারা হয়েছে কেন? কি রকম? তোমাকে আমি ডাক্তার দেখাবো। তুমি বৃথা চিন্তা করছো। না না, তোমাকে আমি আর ফিরে যেতে দেব না নিউ ইয়র্কে। আমার থিসিস কমপ্লিট করতে আরো 1 বছর বাকি আছে।
ওসব ছেড়ে দাও। তা কখনো হয়? খুব হয়। এবছরটা তোমার বিশ্রাম দরকার। চুপ করে রইল তোসিও। মায়ের অসুখ সেরে গেলেও সত্যিই তার যাওয়া হলো না। কেবলমাত্র পিতার আদেশের জন্যই নয়, এক রাত্রে প্রবল জ্বর এলো তার। মাথার একটা অদ্ভুত যন্ত্রণায় সে মুহ্যমান হল, আর সেই দুর্বল অবস্থায় তার মনের জোর রইল না। অর্ধজাগ্রত বোধ নিয়ে সে মাসুকে খুঁজতে লাগল। মিসেস হায়াসি নিজে এসে ডেকে নিয়ে গেলেন তাকে। প্রাণ মন ঢেলে সেবা করল মাসু। শুধু তাই নয়, তোসিওর স্ত্রী হবার জন্যও নিজেকে প্রস্তুত করল সে। মনকে বোঝালো যে তোমার জন্য ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য তোমার কিছু ঋণ আছে এবং তা তোমার পরিশোধ করা দরকার। আর যার জন্য তোমার মনে এত শ্রদ্ধা ভালোবাসা, তাকে গ্রহণ করতে এই দ্বিধা তোমার মনের একটা ব্যাধি মাত্র। তোসিও 7 মাস পরে সুস্থ হয়ে পরিতৃপ্ত মন নিয়ে আবার চলে গেল নিউ ইয়র্ক। কথা রইল মাসু এমএ পাশ করলে, তার নিজের থিসিস শেষ হলে তারপর তারা বিয়ে করবে। এটা তাদের নিজেদের মধ্যে শর্ত হল। বাপ মায়েরা কিছু জানলেন না। কিছুদিন কাটল। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে একটা সিদ্ধান্তে আসতে পেরে মাসু অনেকটা নিশ্চিন্ত বোধ করেছিল সেই সময়ে। মনে মনে ভেবেছিল বিয়ে করলেই প্রেম হবে, আর তারপর এই শারীরিক সূচিতা কেটে গিয়ে শান্তি পাবে সে। কিন্তু প্রেমে পড়া যে সত্যিই কি ভীষণ, এবং তার মধ্যে শরীরের প্রাধান্য যে কতখানি, সেটা সে প্রথম উপলব্ধি করল এক জার্মান ভদ্রলোকের সংস্পর্শে এসে। ভদ্রলোক জরুরি সরকারি কাজে কিছুকালের জন্য জাপানে এসেছিলেন। আর জাপানে এলে জাপানি কিমোনো কেনে না এমন বিদেশি কেউ নেই। এক ছুটির দুপুরে যখন একখানা বই হাতে নিয়ে মাসু তাদের বিশাল দোকানের একটা নির্জন কোণে উপন্যাসের সবচেয়ে জোরালো জায়গাটায় এসে পৌঁছেছে, এমন সময় সেই ভদ্রলোকটি এসে দাঁড়ালেন। ক্যাশিয়ার ছুটি নিয়েছে, টাকাটা মাসুকেই নিতে হবে। ভদ্রলোক গমগমে একটু অভিযোগ করলেন দোকানের লোকেরা তার দিকে ভালো করে মনোযোগ দিচ্ছে না বলে। বইটই রেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো মাসু। নিজের অন্যমনস্কতার জন্য লজ্জিত হল। মাথা নিচু করে অনেকবার ক্ষমা চাইল। কিমোনোর দাম নেওয়ার পর 50 বার আরিগাতো আরিগাতো বলতে লাগল। আরিগাতো মানে ধন্যবাদ। সব কথাতেই তাদের ধন্যবাদ বলা অভ্যেস। সেদিন তার মাত্রা ছাড়াল। যাবার সময় ভদ্রলোক খুশি মনে বিদায় নিলেন। 3 দিন পরে খুব অপ্রত্যাশিতভাবেই কলেজের পথে আবার দেখা হয়ে গেল ভদ্রলোকের সঙ্গে। কাঁধে ক্যামেরা নিয়ে তিনি দৃশ্য তুলে বেড়াচ্ছেন। মাসুকে দেখে এগিয়ে এসে হাত ঝাঁকিয়ে সম্ভাষণ করলেন। মাসু অনুভব করল ভদ্রলোকটি যেন একটু বেশি সময় নিলেন হাত ঝাঁকাতে, আর সেই সময়টুকু মাসুর বুকের তলায় ছোট্ট একটু কম্পন তুলল। মাসু বলল, ভালো? ভদ্রলোক বললেন, খুব ভালো। আরো ভালো এই যে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। মাসু আবার আরিগাতো বলল। খানিকটা পথ একসঙ্গে হাঁটল তারা। ভদ্রলোক জাপানি মেয়ের নমুনা হিসেবে মাসুর একটি ছবি তুলতে অনুমতি চাইলেন। মাসু গড়রাজি হবার কোনো কারণ দেখল না। এই সূত্রটি ধরেই আনাগোনা আরম্ভ হল। ছবি দিতে আসা, ছবি তুলতে দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ একজন নিমন্ত্রণ করা, তার আবার পাল্টা নিমন্ত্রণ, এইসব করতে করতে পরিচয়টা ঘনিষ্ঠ হল। কিছুদিনের মধ্যে দেখা গেল তারা প্রায় নির্ধারিত সময় দেখাশোনা করছে। মাসু বুঝতে পারল তার দুর্বলতা। তার বিবেক তাকে অনেক ধমকালো, কিন্তু শোধরাতে পারল না। এই টান যে বড় ভীষণ টান। মাসু প্রেমের শেষ সোপানে গিয়ে পৌঁছল। এদিকে চিঠি না পেয়ে পেয়ে অস্থির হয়ে উঠল তোসিও। টেলিগ্রামের উপর টেলিগ্রাম আসতে লাগল। মাসু যেমন বিব্রত হল তেমনি বিরক্তও হল। গুরুজনরা প্রশ্নে প্রশ্নে অস্থির করে তুললেন। তোসিও সম্পর্কে কবে যে কেমন করে একটা দায়িত্ববোধ জন্মে গেছে মাসুর, মাসু তা জানে না। বুকের একটা শিরাতে টান ধরল। আর যাই করুক, তোসিওকে সে ঠকাতে পারে না, তোসিওকে সে বঞ্চনা করতে পারে না। রাত্রিগুলো
তার চোখের জলে ভেসে যেতে লাগলো। আর দিনগুলো প্রেমের স্রোতে। শেষে নিজের সঙ্গে একা হতেই তার ভয় আরম্ভ হলো। মনে হলো রাত্রি নামক কোনো বিশ্রামের সময় না থাকলে বুঝি বেঁচে যেত সে। ভদ্রলোক 6 মাসের জন্য এসেছিলেন। লেখালেখি করে আপ্রাণ চেষ্টায় কাজের মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে নিলেন। বছরের শেষে তোসিও দেশে ফিরল। সে বুদ্ধিমান ছেলে। মাসুর পরিবর্তন বুঝতে পেরেছিল, কিন্তু এতটা ভাবেনি। এসে স্তম্ভিত হল, কিন্তু কিছু বলল না। বলা তার স্বভাব নয়। এবার আর ফিরে গেল না সে। চুপচাপ বাড়িতেই দিন কাটাতে লাগল। তার মা বাবা তার বিয়ে দেবার জন্য অস্থির হয়ে উঠলেন। তোসিওর মতামতের অপেক্ষা না রেখে দিকবিদিকে মেয়ে খুঁজতে লাগলেন। কিয়োটো শহরে হায়াসিরা বিখ্যাত পরিবার, আর তোসিও হায়াসি বিখ্যাত ছাত্র। তাই মেয়ের বাপেরা ঝাঁকে ঝাঁকে এসে ছেঁকে ধরল। তোসিও বলল, সব ফিরিয়ে দাও, মেয়ে আমি নিজে পছন্দ করেছি। কাকে? সে কে? হায়াসি স্বামী স্ত্রী হুমড়ি খেয়ে পড়লেন। তোসিও বলল, সময় হলে বলবো। ছেলে তাদের সব বিষয়ই ভালো, যেমন বাধ্য তেমন নম্র। কিন্তু এই এক বিষয়ে মা বাপকে উতলা করল সে। উতলা অবশ্যই নিজেই সবচেয়ে বেশি হল। তার খাওয়ার ঠিক রইল না, নাওয়ার ঠিক রইল না। মাত্র 3 মাসের জন্য থিসিসটা কমপ্লিট করল না। মাঝখান থেকে একটা ছোট স্কুলে মাস্টারি নিয়ে বসল। সারাদিন চুপচাপ নিজের ঘরে বসে থাকে, আর সময় মতো স্কুলে যায়। তোসিওকে ভালোবাসত সবাই। বন্ধুরা তাকে প্রাণতুল্য ভাবত। মাঝে মাঝে তারা এসে জোর করে নিয়ে যেত এখানে ওখানে, সিনেমায় অথবা থিয়েটারে। তবে ওই যাওয়াটা পর্যন্তই, প্রাণ থাকত না তাতে। তোসিওর মা বাবার অশান্তির সীমা রইল না, এবং কেউ কিছু না বললেও তারা বুঝে নিলেন এর মূল কারণ মাসু। দুই পরিবারের এতদিনের বন্ধুত্বতায় একটি অলক্ষ্য ফাটল ধরল। জার্মান ভদ্রলোকটির সঙ্গে মাসু যতই প্রেমে আসক্ত হোক না কেন, তোসিওর কথা সে তা বলে মন থেকে উচ্ছেদ করতে পারল না। কেন পারল না তাও মাসু জানে না। খবরাখবর সবই তার কানে যায়। মন খারাপ হয়, নিজেকে ফেরাতে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কোনো এক বিকেলে মাসু যখন কলেজ থেকে একটা পার্কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তাকিয়ে দেখল পড়ন্ত বেলার রোদে একটা নিচু গাছের তলায় একটু উঁচু নিচু কৃত্রিম ছোট পাহাড়ের একটি পাথরে তোসিও বসে আছে। এক ধাপ নিচে আর একটি পাথরে অন্য একটি বিদেশি মেয়ে। দৃশ্যটা বিকেলের সঙ্গে মিলিয়ে পুরো ছবির মতো। মাসু যেতে যেতে হোঁচট খেল, দাঁড়ালো, শেষে হনহন করে চলে গেল। বাড়ি গিয়ে মনে হলো খিদে নেই। সন্ধেবেলা বেরোতে গিয়ে মনে হলো শরীর খারাপ। নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে মনে হলো মানুষ যাত্রার মতো বিশ্বাসঘাতক আর কেউ না। তোসিওকে সে প্রায় 2 বছর পরে দেখল। সত্যি অনেকটা রোগা হয়েছে। মাথার চুলগুলো অবিন্যস্ত, গালের দাড়িও যথোচিত পরিচ্ছন্নভাবে কামানো নয়। তবু মনে হলো আগের চেয়ে দেখতে যেন অনেকটাই বেশি সুন্দর হয়েছে। আর প্রণয়নীটিকে সামনে নিয়ে মুখের যেরকম আত্মহারা ভাব ছিল, সেরকম ভাব মাসু অন্তত কোনোদিন দেখেনি। পুরুষ জাতকে মাসু ধিক্কার দিল, তাদের ভালোবাসার বড়াইয়ের মুখে ছাই দিল। শুধু মাসুই নয়, এরপরে পরিচিতদের মধ্যে আরো অনেকে তোসিওকে নানা জায়গায় ওই মেয়েটির সঙ্গে ঘোরাফেরা করতে দেখল। কিছুদিনের মধ্যে একটা চাপা ফিসফাসও আরম্ভ হলো। শোনা গেল মেয়েটি তোসিওর স্কুলেরই একজন শিক্ষয়িত্রী। সবাই ওয়াকথু করল, বলল শেষে নাকি তোসিও হায়াসি ওই একটা কুৎসিত বিদেশি শিক্ষয়িত্রীর পাল্লায় পড়ে মাথা মুড়ল। মনে মনে মাসুও ওয়াকথু না করে পারল না। ততদিনে জার্মান ভদ্রলোকটি নিজের দেশে চলে গিয়েছিলেন। আসলে ভদ্রলোকটি বিবাহিত। মাসুকে দেখার আগে স্ত্রীর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। আর মাসুকে দেখার পরে মাসুকে যতটা ভালোবাসেন, স্ত্রীর প্রতি বর্তমানে
তার চেয়ে অনেক কম আকর্ষণ অনুভব করলেও জীবন থেকে তাকে একেবারে বাদ দেবেন এরকম একটা কথা তিনি ভাবতেই পারেন না। তার উপরে 2টি বাচ্চা আছে তাদের, সুতরাং মাসুর বিষয়ে তার যত দুর্বলতাই থাকুক আর বেশি দিন এখানে থাকা তার পক্ষে সম্ভব হল না। অথচ মাসুকে এভাবে রেখে নিজের দেশে ফিরে যেতে যথেষ্ট কষ্ট হল তাঁর। মাসুর ভাষায় ভদ্রলোকটি সৎ। মাসুর সঙ্গে পরিচয়ের অনতিপরেই তিনি মাসুকে স্ত্রীর কথা জানিয়েছিলেন। তবুও মাসু ভাসিয়ে দিয়েছিল নিজেকে। জার্মান ভদ্রলোক নিয়মিত চিঠি লিখেছিলেন তাকে। মাসুকে হয়তো তিনি অকারণে একটা অশান্তির মধ্যে ফেললেন এই ভেবে অনুতাপ করছিলেন। মাসু জবাব দিয়েছিল, অনুতাপ করবার কোনো কারণ নেই, কেননা মাসুর জীবনে এমন একটি বাধা আছে যার জন্য সেই জার্মান ভদ্রলোক যদি কখনো তার পাণিপ্রার্থী হতেনও, মাসু নিজেই তার প্রতিবন্ধক হতো। মাসু শুধু তাকেই না, আরও একজনকে ভালোবাসে। তবে সে ভালোবাসার প্রকৃতিটা যে কি তা অবশ্যই সে জানে না। শুধু এটা জানে যে জীবনে তার সুখী হবার অধিকার নেই। এরপরে সেই ভদ্রলোকের চিঠির সুর আস্তে আস্তে অন্যরকম হয়ে আসছিল। তিনি তাকে সেই আরেকজন ভালোবাসার পাত্রটিকে বিয়ে করে সুখী হতে উপদেশ দিচ্ছিলেন। মাসুর মনে কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে শতস্মৃতি বিজড়িত দিনগুলো তখনও জ্বলজ্বল করছিল। অথচ যে মুহূর্তে তসিওর সঙ্গে অন্য একটি মেয়েকে যুক্ত হতে দেখল, সব ভুলে গেল, যেন সর্বনাশ হয়ে গেল তার। পরীক্ষার আর বেশি দিন বাকি ছিল না, কিন্তু পরীক্ষা দিল না। অসুস্থতার ভান করে বিছানায় পড়ে রইল। মা বাবার একমাত্র সন্তান সে, তার উপরে যথেষ্ট বয়স হয়েছে। যত বিরক্তই হন, বিশেষ কিছু বলতেও পারেন না। বাবা তো মোটামুটি টোকিওতেই থাকেন, তাই বেশি দেখেন না, বোঝেনও না। যত যন্ত্রণা মার। এই করে করে আরো 6 মাস কেটে গেল। তারপর একদিন শোনা গেল তসিও বিয়ে করছে। যেদিন খবরটা কানে পৌঁছল, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল মাসু। মাসুর মা রেগে গিয়ে বললেন, আর যদি তুমি বাড়াবাড়ি করো, কালই আমি তোমার বাবাকে আসতে টেলিগ্রাম করব। তিনি এসে তোমাকে টোকিওতে নিয়ে যাবেন। আমি কিছুতেই আর তোমাকে এখানে রাখব না। মার মনে মা রাগারাগি করতে লাগলেন, আর মাসুর মনে মাসু কাঁদতে লাগল। শেষে একদিন নির্জনে তসিওকে ফোন করল সে। হ্যালো, আমি মাসু বলতে গলা কাঁপল তার। মাসু? ও পিঠের গলাও কেঁপে উঠল। মাসু বলল, আরিগাতো। আশা করি সুখে আছো? হয়তো। ভাবি স্ত্রীটি নিশ্চয়ই মনোমত হয়েছে তোমার। তোমার কি আর কোনো জরুরি কথা আছে? আচ্ছা, এগুলো কি যথেষ্ট জরুরি নয়? না। আজকাল তবে কি ধরনের কথা অথবা কার কথা তোমার বিশেষ জরুরি বলে বোধ হয়? মাসু, নিজেকে কোনো কারণেই ছোট করো না। এখন তো আমাকে তোমার ছোটই মনে হবে। কিছু মনে করো না, আমার খুব ঘুম পেয়েছে, আমি ফোন ছেড়ে দিচ্ছি। রেগে অস্থির হয়ে মাসু নিজেই ফোন রেখে দিল। কিন্তু সেই রাগ তাকে আরো উত্তেজিত করল। খানিকক্ষণ বিছানায় ছটফট করে আবার টেলিফোন তুলল সে। শোনো। বলো। এই তোমার মুখেই আমি অনেক বড় বড় কথা শুনেছিলাম। আমাকে তুমি যতটা অভদ্র ভাবো হয়তো আমি ততটা নই। বড়াই করা আমার স্বভাব নয়। কেবল চুলদাড়ি রেখে ময়লা জামাকাপড় পরে পরীক্ষা না দিয়ে বিরহের বিজ্ঞাপন আটো, এই তো। তসিও অভদ্র নয় সেটা তো নিশ্চয়ই। মাসুও যে অভদ্র এমন কথা মাসু কখনো ভাবেনি। কিন্তু কি যে তার মনের ভাব তসিও সম্পর্কে, তা সে এখনো এত বছর পরেও বুঝতে পারে না। সেই সময়ে তার যেন কোনো জ্ঞানগম্য ছিল না। ভদ্রতা অভদ্রতার কোনো প্রশ্নই উঠল না মনে। তসিও তার, একান্ত তার। সেই দাবিতে কেউ যদি প্রতিবন্ধক হয়, যে কোনো উপায়ে উচ্ছেদ করতেই হবে তাকে। কিন্তু সব বিষয়ে তসিও সংযত, শান্ত। মাসু যখন তার চোখের সামনে অন্যের সঙ্গে নির্লজ্জের মতো প্রেম করে বেরিয়েছে, কই তখন তো তসিও এমন করেনি।
অথচ তসিওর যত কষ্ট হয়েছে তত কষ্ট কি মাসুর কখনোই হতে পারে? নিজের মনের দৈন্যতা দেখে লজ্জিত হওয়া উচিত ছিল মাসুর, কিন্তু হল না। তসিওর জবাব শুনবার জন্য শক্ত হাতে ফোন ধরে রইল। একটু দেরি করে যেন বেদনায় বিদীর্ণ হয়ে তসিওর গলা ভেসে এলো, তুমি বড় নিষ্ঠুর। আর তুমি হতে পারলে ভালো হতো। জানো তো, তোমার নিজের ধারণায় তুমি যত বড়, আসলে তত বড় তুমি নও। আমার ক্লান্ত লাগছে, আমাকে দয়া করো একটু, ফোনটা তুমি ছেড়ে দাও। তাই দিচ্ছি, কিন্তু তার আগে শুধু একটা কথা জানিয়ে দিই, তোমার মতো বিশ্বাসঘাতক দুনিয়ায় দুটি নেই। ঘটাং করে ফোন রেখে বিছানায় শুয়ে চোখের তপ্ত জলে বালিশ ভেজাতে লাগলো মাসু। 23 বছরের মাসু 13 বছরের বালিকার চেয়েও অবুঝ হয়ে গেল। খুব আশ্চর্য, পরের দিন ব্রেকফাস্ট করে মা যখন দোকানে বসতে গেলেন আর তাকে যখন গৃহকর্মের জন্য উঠতেই হলো, মন খারাপ করে বাগানে গিয়ে দাঁড়াতেই দেখল তসিও তাদের লতা ঘেরা বাঁশের গেটটি খুলে ভিতরে এলো। দেখিনি ভাব করে অন্যদিকে তাকিয়েছিল মাসু। তসিও বলল, আমাকে ডেকেছ? মুখ ফিরিয়ে একবার তাকিয়ে মাসু চোখ সরিয়ে বলল, না। তবে যে তোমার মা আমাকে আসতে বললেন? ও, মা বলেছেন তাই এসেছ, নিজে থেকে আসনি। হেসে ফেলল তসিও। মাসু বলল, খুব আনন্দ হয়েছে না? হাসি আর চাপতে পারছ না? আনন্দই বটে। আচ্ছা, কিন্তু কি হয়েছে তোমার? শুনলাম কান্নাকাটি করছো, খাচ্ছ না কেন? মিস্টার কেলনার কি চিঠিপত্র লিখছেন না অনেকদিন? তসিউর মুখে মিস্টার কেলনারের নাম উচ্চারণ হতে শুনে চমকে উঠল মাসু। তার মুখ লাল হয়ে উঠল। এরকমভাবে নাম ধাম সবই তসিওর জানা আছে, সে কথাটা জানত না সে। মুখে তার কথা ফুটল না। তসিও বলল, তোমার মার একটা ভুল ধারণা হয়েছে। তিনি ভাবছেন এসব কান্নাকাটির মধ্যে আমার হয়তো একটা পার্ট আছে। সেটা যে কতটা মিথ্যে কিছুতেই বলতে পারলাম না তাকে সে কথা। তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কথা দিয়েছি বলেই এলাম। ভেবো না আবার যে কোনো সুযোগ নেবার উদ্দেশ্য আছে আমার। মাসু এক্কেবারে চুপ। জানো তো, দুঃখ বেদনা কিছু না কিছু সকলেরই আছে। ঈষৎ উত্তেজিত তসিও অন্যমনস্কভাবে একটা চন্দ্রমল্লিকার কুঁড়ি ছিঁড়ে ফেলল। যার যার নিজেরটা তার কাছে সবসময়ই অন্যের চেয়ে বেশি বলে মনে হয়। তবে সবচেয়ে যেটাই আমার কাছে বেশি মর্মান্তিক লাগছে যে তোমার এই বেদনার জন্য তোমার মা শেষ পর্যন্ত আমাকে দায়ী মনে করলেন। মাসু তখনও পাথরের মতো স্থির। তসিও দীর্ঘশ্বাসটা চাপা রইল না। কিন্তু যাক সে কথা, তুমি ভেবো না, সেই ভদ্রলোক ভালো আছেন। আমাদের স্কুলে আমার এক বিদেশিনী বন্ধু আছেন, তিনি জাতিতে আমেরিকান। জার্মান ভদ্রলোকটিকে তিনি খুব ভালো করেই চেনেন। ভদ্রলোকটির স্ত্রী এর মামাতো বোন। ভদ্রলোকটি নিজে জার্মান হলেও বিয়ে করেছেন একটি আমেরিকান মেয়েকে। ভদ্রলোক যখন এখানে বসে তোমাকে মনে রেখে স্ত্রীকে ভুলে থেকে কষ্ট দিচ্ছিলেন, তিনি তখন আমার বন্ধুকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন ব্যাপারটা কি। আমার বন্ধু শুধু লিখে দিলেন, ভাবনার কিছু নেই। আমার কাছে তিনি তোমার কথা শুনেছিলেন। মন খুলে শুধু এই বন্ধুটির কাছেই কোনো এক দুর্বল মুহূর্তে সব আমি বলে ফেলেছিলাম। হাজার হোক, আমিও তো মানুষের অতিরিক্ত কিছু নই। মাসু দুঃখে লজ্জায় মিশে রইল মাটিতে। তার কোনো কথা শোনার জন্য অপেক্ষা না করে তসিও বিদায় নিল। এরপরে তসিওর সঙ্গে আর মাসুর দেখা হয়নি। তসিও আবার ফিরে গিয়েছিল নিউ ইয়র্কে। এই 4 বছরের মধ্যে আর সে আসেনি। তার বাবা মা মধ্যে মধ্যে উড়ে গিয়ে ছেলেকে দেখে আসেন। ডক্টরেট হয়ে সে সেখানকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্র পড়াচ্ছে। গল্প শেষ করে মাসু বিদীর্ণ রেখায় হাসল। বলল, সুতরাং আমার কি আর বিয়ের প্রশ্ন আসে, নাকি বয়স আছে? আমি বললাম, দুটোই আছে। কি উপায়ে?
হাতের মুঠোয় চাপ দিয়ে কথায় ঠাট্টার সুর আনল মাসু। বললাম, সম্বন্ধ করে পাত্র হবেন তোসিও হায়াসি, কন্যা আমাদের মাতসু মতো। তাই নাকি? তারপর? মাসু কৌতুকে চোখ নাচাল। আমি তেমনই গম্ভীর থেকে বললাম, প্রস্তাবটা কিন্তু স্বয়ং কন্যাকেই পাঠাতে হবে পাত্রের কাছে। পাত্র গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে মা বাবারা বিয়ে দেবেন এবং সেই বিয়ের দিনই তারা পরস্পরকে দেখবে, তার আগে নয়। মাসু বলল, আর পাত্র যদি রাজি না হয়? আমি বললাম, মনে হচ্ছে সেটা সম্ভাবনার পরপারে। আচ্ছা, এত বিশ্বাস? আমি বললাম, নিজের মনকে জিজ্ঞেস করে দেখো না। মাতসুমতো অর্থপূর্ণভাবে হেসে উঠে দাঁড়াল। বলল, গাড়ি এসে গেছে, চলো। পরের দিন সকাল 10টায় কিয়োটো শহর ছেড়েছিলাম। এয়ারপোর্টে বিদায় দিতে এসে আলিঙ্গনবদ্ধ করে মাসু বলল, তুমিই আমার আসল বন্ধু। এই বলে চুমু খেল। আমি সজল চোখে প্লেনে উঠতে উঠতে ভাবলাম, আমার কথাটা কি তবে মাসুর মনে ধরেছে? কি জানি। কাছে যাবে ছিল, পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যাবে ছিল, চলে যাবে গেল, তারি লাগিল হাওয়া, হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যাবে ছিল। জীবন যখন খুব সহজেই কোনো মূল্যবান জিনিস আমাদের কাছে পৌঁছে দেয়, তখন বোধহয় তার মূল্য বুঝি না। কিন্তু যখন মনে হয় জীবন থেকে সেটা হারিয়ে যাচ্ছে, তখন তার আসল মূল্য আমরা অনুভব করি। এই গল্পেও তো তাই। তোসিওর আপ্রাণ ভালোবাসা মাসু প্রথমে বুঝতে পারেনি, কারণ ছোট থেকে খুব সহজভাবেই সেটা সে পেয়ে এসেছে। কিন্তু যখন তোসিওকে তার হারাবার ভয় জাগল, তখন বুঝতে পারল তার মনের মধ্যেও কিন্তু তোসিওর প্রতি আপ্রাণ ভালোবাসা রয়েছে। ভালো থাক মাসু আর তোসিও। আপনার কেমন লাগলো গল্পটা সেটা বলুন। যদি ভালো লাগে গল্পটা তাহলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।